মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। বেশ কিছুক্ষণ রুমে বসেই গল্প করছিল ওরা তিনজন। মৌবনীকে জিজ্ঞেস করলো প্রয়াস, আচ্ছা আগের দিন উইলসন তোকে ফোন করেছিল কেন? হ্যাঁ, ওর কিছু একটা বলার ছিল। তার নাকি প্রমাণ আছে ওর কাছে, ক্যামেরায় তোলা ছবি। ওয়াশ করিয়ে এনে আমাদের দেখাবে বলে মৌবনী। একটা জিনিস তোরা হয়তো লক্ষ্য করিসনি, আমি আর অর্ঘ্যকমল যখন উপরে যাচ্ছিলাম তখন উইলসনকে নিচে যেতে দেখেছিলাম বলে শ্রেয়সী। অ্যালিবাই তৈরি করার চেষ্টা কি? জিজ্ঞেস করে মৌবনী। খুনের ধরনটা আমাকে খুব ভাবাচ্ছে বলে প্রয়াস। মানে খুনটা প্ল্যান হলো কিভাবে? বিষ মেশানো গ্লাসটা ভিক্টিমের হাতে পৌঁছলো কিনা সেটা বোঝার উপায় কিছু ছিল খুনির? মৌবনী উত্তেজিত হয়ে বলল, সব গ্লাসে তো বিষ মেশানো ছিল না, এটা শিওর। প্রায় প্রত্যেকেই আমরা ওই গ্লাসগুলো থেকে শ্যাম্পেন খেয়েছি। আচ্ছা, বাবাকেই মারার প্ল্যান ছিল না তো? প্রয়াস বলে, এক্স্যাক্টলি, আমি ওইটাই ভাবছিলাম। তাহলে কাকুকে দুটো জিনিস জিজ্ঞেস করতে হয়, এমনি এই গ্লাসটা রাখা ছিল সেটাই উনি তুলে নিয়েছিলেন কিনা, আর কেউ যদি ওনার হাতে দিয়ে থাকে তবে সেটা কে? শ্রেয়সী বলে, আচ্ছা সমর কাকুর হাতে গ্লাসটা কিভাবে গিয়েছিল সেইটা জানা গেলেই তো খুনির নামটা বোঝা যাবে। প্রয়াস বলে, ব্যাপারটা অত সোজা না, প্রমাণ করতে হবে যে সেই খুনটা করেছে। কাপগুলোয় আঙুলের ছাপ পাওয়া যাবে বলে তো মনে হয় না। এমন সময় ঘরে ঢুকলেন সমরবাবু। তার দু চোখ জ্বলজ্বল করছে। হাবভাব দেখেই বোঝা গেল কিছু একটা খবর দেবেন। কিছু পেলে বাবা? জিজ্ঞেস করে মৌবনী। সমরবাবু প্রচন্ড খুশিতে একটু জোরেই উত্তর দিলেন, মনে হচ্ছে হয়ে গেছে, সলভ করে ফেলেছি, সবাই শোন। সমরবাবু বিছানায় বসলেন, বাকিরাও তার পাশে গোল হয়ে বসল। যা বুঝলাম, এখানে সম্পদ বলতে একটা শরীরের কথা বলা হয়েছে বলেন সমরবাবু। শরীর মানে কার শরীর? জিজ্ঞেস করে শ্রেয়সী। বর্ণনা শুনলে মনে হয় মানুষের। উত্তর দেন সমরবাবু। মূর্তি বা স্কাল্পচার জাতীয়? বেশ কিছুক্ষণ রুমে বসেই গল্প করছিল ওরা তিনজন। মৌবনীকে জিজ্ঞেস করলো প্রয়াস, আচ্ছা আগের দিন উইলসন তোকে ফোন করেছিল কেন? হ্যাঁ, ওর কিছু একটা বলার ছিল। তার নাকি প্রমাণ আছে ওর কাছে, ক্যামেরায় তোলা ছবি। ওয়াশ করিয়ে এনে আমাদের দেখাবে বলে মৌবনী। একটা জিনিস তোরা হয়তো লক্ষ্য করিসনি, আমি আর অর্ঘ্যকমল যখন উপরে যাচ্ছিলাম তখন উইলসনকে নিচে যেতে দেখেছিলাম বলে শ্রেয়সী। অ্যালিবাই তৈরি করার চেষ্টা কি? জিজ্ঞেস করে মৌবনী। খুনের ধরনটা আমাকে খুব ভাবাচ্ছে বলে প্রয়াস। মানে খুনটা প্ল্যান হলো কিভাবে? বিষ মেশানো গ্লাসটা ভিক্টিমের হাতে পৌঁছলো কিনা সেটা বোঝার উপায় কিছু ছিল খুনির? মৌবনী উত্তেজিত হয়ে বলল, সব গ্লাসে তো বিষ মেশানো ছিল না, এটা শিওর। প্রায় প্রত্যেকেই আমরা ওই গ্লাসগুলো থেকে শ্যাম্পেন খেয়েছি। আচ্ছা, বাবাকেই মারার প্ল্যান ছিল না তো? প্রয়াস বলে, এক্স্যাক্টলি, আমি ওইটাই ভাবছিলাম। তাহলে কাকুকে দুটো জিনিস জিজ্ঞেস করতে হয়, এমনি এই গ্লাসটা রাখা ছিল সেটাই উনি তুলে নিয়েছিলেন কিনা, আর কেউ যদি ওনার হাতে দিয়ে থাকে তবে সেটা কে? শ্রেয়সী বলে, আচ্ছা সমর কাকুর হাতে গ্লাসটা কিভাবে গিয়েছিল সেইটা জানা গেলেই তো খুনির নামটা বোঝা যাবে। প্রয়াস বলে, ব্যাপারটা অত সোজা না, প্রমাণ করতে হবে যে সেই খুনটা করেছে। কাপগুলোয় আঙুলের ছাপ পাওয়া যাবে বলে তো মনে হয় না। এমন সময় ঘরে ঢুকলেন সমরবাবু। তার দু চোখ জ্বলজ্বল করছে। হাবভাব দেখেই বোঝা গেল কিছু একটা খবর দেবেন। কিছু পেলে বাবা? জিজ্ঞেস করে মৌবনী। সমরবাবু প্রচন্ড খুশিতে একটু জোরেই উত্তর দিলেন, মনে হচ্ছে হয়ে গেছে, সলভ করে ফেলেছি, সবাই শোন। সমরবাবু বিছানায় বসলেন, বাকিরাও তার পাশে গোল হয়ে বসল। যা বুঝলাম, এখানে সম্পদ বলতে একটা শরীরের কথা বলা হয়েছে বলেন সমরবাবু। শরীর মানে কার শরীর? জিজ্ঞেস করে শ্রেয়সী। বর্ণনা শুনলে মনে হয় মানুষের। উত্তর দেন সমরবাবু। মূর্তি বা স্কাল্পচার জাতীয়? দামি ধাতুর তৈরি?
বা প্রেশাস স্টোনস রয়েছে। এমনও তো হতে পারে যে স্কাল্পচারের মধ্যে প্রেশাস স্টোনস লুকিয়ে রাখা, বলে প্রয়াস। হ্যাঁ, হতে পারে। আর আগের দিন ওই রিনচেনের থেকে তোরা গল্প শুনেছিলিস। আমার মনে হয় খোঁজটা লাচেন মোনাস্ট্রি থেকে শুরু করলেই ভালো, বলেন সমরবাবু। শ্রেয়সী বলে, তা সত্ত্বেও কার সম্পত্তি কে চুরি করেছিল সেটা এখনো ধোঁয়াশা, আর সঠিক মুখের ব্যাপারটা তো ছেড়েই দিলাম। সমরবাবু বলেন, এখানে সে বিষয়ে খানিকটা হিস্ট্রি আছে। যার বাড়ি থেকে সেই সম্পদ চুরি করা হয় তারা এটা উপহার হিসেবে পেয়েছিল। এক ব্রিটিশ সাহেব নাকি বাড়ির বড়বাবুর শালির প্রেমে পড়েছিল, যাওয়ার সময় তাকে এই সম্পদ দিয়ে যায়। তারপর আমাদের বাঙালি বৌদ্ধ সাধক সেটা চুরি করেন। তার পরের পার্টটা তো আমরা জানি। উনি সেটা নিয়ে সিকিমে এসে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তখন ওনার মনে হয় যার জিনিস তাকে ফেরত দেওয়া উচিত, তাই সেটা লুকিয়ে রেখে দেন। আর মুখোশে লিখে রাখেন সম্পদ খুঁজে পাওয়ার উপায়। বলে সমরবাবু জল খেতে থামলেন। তারপর আবার শুরু করেন। শেষ জীবনে এই লামার সাথে তার পরিবারের কারোর দেখা হয়, তখন তাকেই এই মুখোশটা তিনি দিয়ে যান। তার মনে হয়েছিল সম্পদটা দিয়ে গেলে সেটা তার পরিবারের লোকেরাই ভোগ করবে, আসল মালিকের কাছে পৌঁছবে না। তাই মুখোশের ব্যবস্থাটা উনি করে গেছেন। সবটা শোনার পর মৌবনি বলে, আচ্ছা, একটা লোক অন্য কোথাও না লিখে এটা মুখোশের পেছনেই খোদাই করেছে কেন? এত কোইন্সিডেন্স হবে উনি কি জানতেন? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাচ্ছে না তো। হঠাৎ লাফিয়ে ওঠে প্রয়াস। তারপর সমরবাবুকে জিজ্ঞেস করে, কে একজন ব্রিটিশের কথা বললেন না আপনি? উইলসনকে এক্ষুনি ফোন করা দরকার, ওর সাথে কথা হওয়াটা ভীষণ জরুরি। এই কথা বলেই প্রয়াস তাড়াতাড়ি তৈরি হতে ছুটল। এদিকে উইলসনকে দুবার ফোন করার পরও উইলসন ফোন ধরল না। প্রয়াস বলল, দরকার নেই, আমরাই যাই, চলো ওদের হোটেল অবধি। তিনজনেই হোমস্টে থেকে বেরিয়ে হাঁটা দিল উইলসনের হোটেলের দিকে। জায়গায় পৌঁছে দেখলো উইলসন হোটেলের বাইরে উল্টো দিকটায় হাঁটছে। প্রয়াস সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে বলল, ওই তো উইলসন, বলেই দৌড় লাগালো ওর পেছনে। এইভাবে প্রয়াসকে ছুটে আসতে দেখে হক চুকিয়ে গিয়েছিল উইলসন। প্রয়াস সামনে আসতেই উইলসন বলল, কি ব্যাপার এভাবে হঠাৎ? প্রয়াস বলে, আপনি সকাল থেকে ফোন ধরছিলেন না কেন? হ্যাঁ, আর এখন কোথায় যাচ্ছেন? আপনার সঙ্গে কথা আছে, চলুন। উইলসনকে ওরা এনে বসালো ওদের ঘরে। প্রয়াস জিজ্ঞেস করলো, আপনি বলেছিলেন না আপনার বাবা ব্রিটিশ? উইলসন উত্তর দেয়, হ্যাঁ। প্রয়াস আবার জিজ্ঞেস করে, আপনাদের বংশের কেউ ভারতবর্ষে, বিশেষত এই বাংলায় এসেছিল? এসব কেন জিজ্ঞেস করছেন? বলে উইলসন। প্রয়াস বলে, দেখুন, আমার মনে হয় আপনি এই পৃথিবীতে প্রচুর ঘুরে বেরিয়েছেন, আর আমি শিওর আপনার ছবি কোনো ম্যাগাজিন বা অনলাইন পোর্টালে বিক্রি হয় না। হলে আপনাকে ইন্টারনেটে পাওয়া যেত। উইলসন চেঁচিয়ে বলে, কী সব উল্টোপাল্টা কথা বলছেন? কেন আমি মিথ্যে কথা বলবো? মৌবনি বলে, মিথ্যে আপনি প্রচুর বলেন, সেটা প্রমাণিত। আপনার কথায় অনেক ফ্যাকচুয়াল এরার থাকে, কিন্তু কেন আপনি আপনার আইডেন্টিটি পাল্টে ফেললেন সেটা বুঝছি না। প্রয়াস বলে, তোকে বলেছিলাম না, এত কোইন্সিডেন্স হতে পারে না। এখানেও হয়নি। আমার বিশ্বাস এনারই কোনো পূর্বপুরুষ ভারতে এসে এক মহিলার প্রেমে পড়ে, তারপরেই এই লুকোনো সম্পদ তাকে দিয়ে যায়। আপনি সেই গুপ্তধনের খোঁজেই এসেছেন। সেদিন বিকেলের দিকে কিন্ডেন এলো ওদের হোটেলে। এসে আবারও নানা রকম প্রশ্ন করতে শুরু করলো। কিন্ডেনের থেকে একটা কথা জানা গেল। সেটা হচ্ছে এই যে কাপগুলোর একটাতেও বিষ পাওয়া যায়নি। ও চলে যাওয়ার পর প্রয়াস বলল, আমার সন্দেহ ঠিক, উনি তখনই কাপটা সরিয়ে পরিষ্কার করে রেখেছে। কিন্তু এত কম সময়ের মধ্যে খুনি এই কাজটা করলো কিভাবে? আচ্ছা, উইলসন যদি সত্যিই চুরি করে থাকে, তাহলে ওর অর্ঘ্যকমলবাবুকে খুন করার মোটিভটা কি? জিজ্ঞেস করে শ্রেয়সী। হয়তো দুজন মিলে প্ল্যান করেছিল, পরে ঝামেলা হয়েছে, বলে মৌবনি। না, এখানেও কয়েকটা জিনিস মিলছে না। প্রথমত দেখ, উইলসন বলল
ওর কোনো কলিগের থেকে অজিতবাবুর মুখোশের ব্যাপারটা জানতে পেরেছে। এখন প্রশ্ন হলো, ও বুঝলো কি করে যে অজিতবাবুর সাথেই ওর ফ্যামিলির যোগ আছে? ও নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। আর অজিতবাবুই বা আমাদের থেকে এত কিছু আড়াল করলেন কেন? বলে প্রয়াস। আর এরা দুজন তো নিজেরা সংকেতের মানে বের করতে পারবে না, তাহলে তো কোনো এক্সপার্টের সঙ্গে যোগাযোগ করতে হবে, বলে মৌবনি। তাহলে সেটা নিশ্চয়ই মুখোশটা চুরি করার পর যোগাযোগ করেছে, বুঝলি? অথবা অনুষ্টুপ এদের প্ল্যানে আছে। সবটা গুলিয়ে যাচ্ছে। আরে কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, বলে প্রয়াস। ওদের কথার মাঝখানেই দরজায় কেউ নক করলো। রিনচেন এসেছে। প্রয়াস বলল, আচ্ছা, আপনি আমাদের সঙ্গে লাচেন মোনাস্ট্রিতে কারোর আলাপ করিয়ে দিতে পারেন? আমরা ওই মুখোশের ব্যাপারটা নিয়ে কথা বলতাম। রিনচেন বলল, তবে তার আগে আমায় একবার কথা বলতে হবে। আমার চেনা জানা একজন সাধক আছেন, তার সঙ্গে কথা বলে এসে আপনাদের জানাবো। কিন্তু আমাদের সাথে কি তিনি কথা বলতে চাইবেন? জিজ্ঞেস করে প্রয়াস। আমি একদিন গিয়ে কথা বলে আসি, তারপর আপনাদের নিয়ে যাব, বলে রিনচেন। সেদিন বিকেলে বাড়িতে খাওয়া দাওয়া সেরে বেরোলো রিনচেন। হাঁটতে হাঁটতে চলে গেল মোনাস্ট্রি। এখানে ওর অনেক চেনা জানা লোক। কেউ ওকে আটকালো না। কয়েকজন ওকে দাঁড় করিয়ে ওকে জিজ্ঞেস করলো কেমন আছে ও। ও জানে লামারা এখন শরীর চর্চা করছে। মোনাস্ট্রির পেছন দিকটায় ও গিয়ে দেখতে পেল সবাই ফুটবল খেলছে। একপাশে বসে ও ফুটবল খেলা দেখতে লাগলো। এমন সময় হঠাৎই ওর চোখ গেল মাঠের ছাদের দিকের জানলাটায়। একজন লোক ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই লোকটাকে আগে কখনো মোনাস্ট্রিতে দেখেনি রিনচেন। সে ওর দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? বেশ কিছুক্ষণ পরে লামাদের খেলা শেষ হলো। ওর পরিচিত লামা ওকে দেখতে পেয়ে হেসে এগিয়ে এলো। কি খাবার? অনেকদিন পর দেখলাম তোমায়। এদিকে আর আসো না কেন? জিজ্ঞেস করলেন লামা। আসলে আমি এখন ওই একটা ড্রাইভারের কাজ করি, তাই হয় না। তবে আপনার সঙ্গে একটা কথা ছিল। কি ব্যাপার বলো? এক বাঙালি বাবু এসেছেন কলকাতা থেকে। অজিতবাবুই ডেকেছিলেন। ওই মুখোশটার আসল ব্যাপারটা নাকি এই বাবুরা ধরে ফেলেছেন। ওদের মনে হয়েছে এই মনাস্ট্রিতেই লুকোনো আছে সেই সম্পদ। ওরা আপনাদের সঙ্গে একটু কথা বলতে চায়, বলে রিনচেন। দেখো, আমি আগেও তোমাদের বলেছি, আমি এগুলো সম্পর্কে সত্যিই কিছু জানি না। প্রধান লামা বলতে পারবেন আসল বিষয়। তিনি ভবিষ্যৎ দেখতে পান। এইবার ধ্যানে বসার আগে উনি বলেছিলেন কোনো এক মহিলা আসবেন ওনার কাছে, তবে ওনার কাজ শেষ হবে। সেই জন্যই তো অজিতবাবু এসেছিলেন শুনে উনি দেখা করেননি। তা তুমি যাদের কথা বলছো তাদের মধ্যে কি কেউ মহিলা? জিজ্ঞেস করেন লামা। হ্যাঁ, দুজন মহিলা আছে। বেশ বেশ, কাল প্রধান লামা ধ্যান শেষ করবেন। তুমি কালকেই ওদের নিয়ে এসো। তবে দেখা হবে কি না জানি না। অজিতবাবুর মতো ওদেরকেও তাড়িয়ে দিতে পারেন, বলেন লামা। কথাবার্তা শেষ করে বেরিয়ে পড়ে রিনচেন। আজ ওর মধ্যেও একটা চাপা উত্তেজনা। ছোটবেলা থেকে যে গল্প শুনে এসেছে ও, তা কি সত্যি হবে? নিশ্চয়ই অনেক সোনাদানা আছে, কিন্তু সেসব তো হবে ওই বাবুদের। তবে ও এতটা কাজ করে দিল, মোটা টাকা বকশিস নিশ্চয়ই নেবে। এইসব ভাবতে ভাবতেই ও বাড়ির পথে হাঁটা লাগালো। এখন অন্ধকার বেশ, রাস্তাঘাটও শুনশান। ওর পাশ দিয়ে হেডলাইট জ্বালিয়ে কয়েকটা গাড়ি চলে যাচ্ছে। তবে ওর এসব রাস্তা একদম চেনা জানা। বাড়ির দিকে আরো তাড়াতাড়ি পা চালালো ও। এমন সময় পাহাড়ের দিকের ঝোপের মধ্যে থেকে বেরিয়ে এলো একটা লোক। গায়ে জ্যাকেট, হাতে গ্লাভস, মাথায় টুপি, আর মুখটা একটা কাপড়ে ঢাকা। তার হাতে মোটা একটা লাঠি। লোকটার মুখটা ঢাকা থাকলেও তাকে চিনতে পারল রিনচেন। এই লোকটাই মোনাস্ট্রির ছাদ থেকে তাকিয়েছিল ওর দিকে। সঙ্গে সঙ্গে পেছন ফিরে দৌড় দিল রিনচেন, কিন্তু লোকটা ওর জামার কলার টেনে ধরল। তারপর লাঠিটা তুলে ওর মাথায় বসিয়ে দিল এক ঘা। চোখে অন্ধকার দেখল রিনচেন। পড়ে গেল রাস্তার উপর। জ্ঞান হারানোর আগে বুঝতে পারল সারা গায়ে
ঠান্ডা হাওয়া লাগছে। ওকে লোকটা ফেলে দিয়েছে খাদের দিকে। রাত্রিবেলা হঠাৎ অজিতবাবুর ফোন পেয়ে চমকে উঠল প্রয়াস। এত রাতে আবার কি হলো? অন্য কোনো বিপদ? কিন্ডেন ডেকেছে কি? আবার হ্যারাস করবে বোধহয়। তাড়াতাড়ি ফোনটা ধরলো ও। অজিতবাবুর মুখে সবটা শুনে মাথা ঘুরে গেল প্রয়াসের। ওর কথায় একটা লোক মোনাস্ট্রিতে খোঁজ নিতে গেল, তারপর এই অবস্থা হয়েছে। এখন সে হাসপাতালে ভর্তি। এবার খুব ভয় করলো ওর। তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে রিনচেনকে দেখতে বেরিয়ে পড়লো তিনজনেই। হাসপাতালে যখন পৌঁছলো রাত তখন প্রায় 12টা। অজিতবাবুর থেকে ওরা জানতে পারলো অনেক রাত অবধি রিনচেন না ফেরায় ওর ছেলে ওকে খুঁজতে বেরোয়। শেষে রাস্তায় একটা জায়গায় ধস্তাধস্তির চিহ্ন দেখে সেখানেই খুঁজতে শুরু করে। তারপর খাদ থেকে গোঙানির শব্দ ভেসে আসে। তখন খাদের মধ্যে নেমে রিনচেনকে উদ্ধার করা হয়। নরম মাটিতে পড়ে একটা পাথরে আটকে গেছিল, তাই বেঁচে গেছে। নাহলে আর হয়তো ওর শরীরটাই খুঁজে পাওয়া যেত না। ডাক্তারবাবু বললেন, ভাগ্য ভালো মাথাটা ফেটেছিল, না হলে ব্লাড ক্লট হয়ে যেত। 27টা স্টিচ হয়েছে, বুকের পাঁজর ভেঙেছিল, অপারেশন করা হয়েছে। এখন কন্ডিশন অনেকটাই ঠিকঠাক, কিন্তু পুরোপুরি ডেঞ্জার কেটেছে বলা যায় না। আপাতত আইসিইউতেই রয়েছেন। আইসিইউর জানলার কাঁচ দিয়ে রিনচেনকে একবার দেখে গেল প্রয়াস। মুখে অক্সিজেন মাস্ক লাগানো, দেখে মনে হচ্ছে অঘরে ঘুমোচ্ছে। খুবই কষ্ট পেল প্রয়াস। এই গরিব পরিবারটার এখন চলবে কি করে? ভাবলো বাবাকে বলবে কিছু টাকা পাঠাতে, সেটা ওদের দিয়ে দেবে। ফিরে এসে অজিতবাবুকে প্রয়াস জিজ্ঞেস করলো, কিন্তু খাদে পড়লো কিভাবে? নেশা করেছিল বলে তো মনে হয় না। অজিতবাবু বললেন, না, কেউ ঠেলে ফেলে দিয়েছে, কারণ মাথার পেছনে গভীর আঘাত লেগেছে। সেদিন সারা রাত জেগে হাসপাতালেই বসে রইল ওরা। সকালবেলা ডাক্তারবাবু খবর দিলেন রিনচেনের জ্ঞান ফিরেছে। এক এক করে সবাই দেখা করতে পারবে, তবে কথা না বলাই ভালো। রিনচেনের ছেলে বউ দেখা করে চলে যাওয়ার পর প্রয়াসটা ঢুকলো। ওদের দেখে একটু হাসার চেষ্টা করলো রিনচেন। সবাই যখন বেরিয়ে আসছে তখন প্রয়াসের একটা আঙুল চেপে ধরল রিনচেন। বাকিদের বেরোনোর জন্য অপেক্ষা করলো প্রয়াস। তারপর রিনচেনের মুখের কাছে নিয়ে গেল নিজের কান। কোনো মতে ঘষঘষে গলায় রিনচেন বলল, আমার আমার কথা হয়ে গেছে। আপনারা আজ মনাস্ট্রি চলে যান। আইসিইউ থেকে বেরোনোর সময় হালকা হাসি খেলে গেল প্রয়াসের। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।